শেয়ার মার্কেটে লেটেস্ট নিউজ এবং তার প্রভাব কি পড়তে পারে আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে, বিভিন্ন স্টকের ক্ষেত্রে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এই ধরনের ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা ডিসক্লেমার দিয়ে রাখা উচিত। সেটা হচ্ছে, আমি কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন আপনাদেরকে দিচ্ছি না। আমার উদ্দেশ্যটা পরিষ্কার। কিছু অনেক খবরই মার্কেটে আসে, তার মধ্যে থেকে কয়েকটি খবরকে নিয়ে তার বিশ্লেষণ করা এবং মার্কেটের উপরে কেমনভাবে প্রভাব পড়ে বা পড়তে পারে সেটা আপনাদের বলা। এর মানে কিন্তু এটা নয় যে অমুক শেয়ারটি আপনি কিনে নেন বা অমুক শেয়ারটি আপনি বিক্রি করে দেন। ইনভেস্টমেন্টের কোনো আমি রেকমেন্ডেশন দিচ্ছি না, ট্রেডিং করার কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। আপনারা দেখবেন যে মার্কেটের ওপরে কেমনভাবে প্রভাব পড়ে। দেখুন, সারাদিন থেকে মার্কেটে বিভিন্ন রকম নিউজ চালু হয়। সেই বিভিন্ন রকম নিউজ কেমনভাবে প্রভাব পড়ছে সেটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে এবং আপনাকে বিচার করতে শিখতে হবে। তবেই কিন্তু আপনি একজন ভালো ট্রেডার বা একজন ভালো ইনভেস্টর হয়ে উঠতে পারবেন। তো আমার চেষ্টা তাই হচ্ছে। এগুলো যে একদম টপ খবর তা নয়। হয়তো আমি আলোচনা করতে করতে আরও ভালো খবর কিছু চলে এলো। তো আমি কয়েকটা খবর এবং তার বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো দেখুন, প্রথম যে খবরটা আমাদের এই মুহূর্তে অত্যন্ত নাড়া দিচ্ছে, কালকে রাত্রেই আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ইরানীয় তেলের উপরে একটা নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। তিনি কি বলছেন, যে কোনো সংস্থা ইরান থেকে তেল কিনবে, যুক্তরাষ্ট্রের সাথে তারা ব্যবসা করতে পারবে না। অর্থাৎ আমি যদি ইরান থেকে তেল কিনে থাকি, তাহলে পরে আমি কিন্তু আর ইউএসের সঙ্গে কোনো ধরনের ব্যবসা করতে পারবো না। তো এই চুক্তি কিন্তু খুব সহজ চুক্তি নয়। এর ফলে বিশ্ববাজারে কিন্তু একটা অস্থিরতা তৈরি হবে। আমি তেল কিনবো কি কিনবো না। এখন ইরান থেকে তেলটা একটু সস্তা পড়তো, তাহলে সেখান থেকে কেনা যাবে না। কিনলে পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা আমি আর করতে পারবো না। সুতরাং এই ধরনের অনেক কিছু খবর আসছে। তার পাশাপাশি কিন্তু চীনের সঙ্গেও একটা কথাবার্তা শুরু হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন, মার্কেটে প্রভাব কিন্তু মিশ্র প্রভাব পড়তে পারে বা মিশ্র প্রভাব পড়ে। একদিকে একটা পজিটিভ খবর থাকবে, একদিকে একটা নেগেটিভ থাকবে। এখন এই যে তেলের দাম, এই যে ইরানের তেলের দাম, তেলের উপরে নিষেধাজ্ঞা ঘোষণা করলেন, তো ভারতীয় মার্কেটে তার সম্ভাব্য প্রভাব কি পড়তে পারে আমরা সেটাকে নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে নেতিবাচক প্রভাব কোনগুলোতে পড়তে পারে। দেখুন, আমি কোনো পার্টিকুলার স্টকের নাম বলবো না। স্টকের যখন অর্ডার বা স্টকের যখন নিউজের কথা বলবো তখন তো নাম থাকবেই, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমি কিন্তু নাম বলবো না। এখানে আপনাকে ব্যবসা বুঝতে হবে এবং আপনাকে সেক্টরকে বুঝতে হবে। ইরান থেকে বিশ্ববাজারে যদি তেলের যোগান কমে যায়, যদি আমি না কিনতে পারি, তাহলে কি হবে না, আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়ে যেতে পারে। এবং কালকে আমরা দেখেছিলাম যে ক্রুড অয়েলের দাম কিন্তু বেড়ে গেছিল। যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে কিছু পরিমাণ কিন্তু ক্রুড অয়েলের দাম এই ঘোষণা পড়ার পরই বেড়ে গেছে। তাহলে বেড়ে গেলে পরে কি হবে? বেড়ে গেলে পরে যেটা হবে, ভারত তার মোট অপরিশোধিত তেলের একটা বড় অংশই কিন্তু আমদানি করে। আমরা কিন্তু বাইরে থেকে কি করি? আমরা বাইরে থেকে তেল আমদানি করি। আমাদের দেশে কিন্তু অতটা পরিমাণ তেল হয় না। তার থেকে আমরা অনেক বেশি পরিমাণ বাইরে থেকে আনি। এখন তেলের দাম বেড়ে গেলে কি হবে না, আমাদের আমদানির খরচটা বেড়ে পাবে। তাহলে কি লেখা হচ্ছে, অপরিশোধিত তেলের একটা আমদানি করে, তাই দাম বাড়লে পরে আমদানি খরচও বৃদ্ধি পাবে। এখন আমদানি খরচ বৃদ্ধি পেলে কি হবে সেটাকে বোঝার চেষ্টা করুন। আগে আমদানি খরচ বৃদ্ধি পেলে কী হবে, পরের পয়েন্টে যাওয়ার আগে এই জিনিসগুলোকে খবরের ভিতরটা বোঝানোর জন্যই কিন্তু আমার এই ভিডিও। দেখুন, আমদানি খরচ যদি বেড়ে যায়, তাহলে যে সমস্ত কোম্পানিগুলো তেল আমদানি করে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে, তাহলে তাদের কস্টিং বেড়ে গেল। সুতরাং তাদের কিন্তু যে লাভ হচ্ছিল সেই লাভ হওয়ার সম্ভাবনা কমে গেল। তাহলে যারা তেল থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করেন বা তেল বাইরে থেকে এনে বিক্রি করেন, তাদের কিন্তু কি হলো না, লোকসান হওয়ার সম্ভাবনা হলো। উল্টো দিকে যে ভারতীয় কোম্পানিগুলো তেল উৎপাদন করেন, তাদের কাছে যদি বাইরে থেকে আমার কস্ট বেড়ে যায়, তাহলে তাদের কাছে এবার লোক যাবে যে আমাকে দিন। তাহলে এদের চাহিদা বাড়বে। তাহলে একদিকে এই ধরনের স্টকগুলোর দাম কমতে পারে, আর একদিকে এই ধরনের স্টকগুলোর দাম বাড়তে পারে। এই জন্য আমি বারে বারে বলি আপনাদেরকে যে ব্যবসা এবং কোম্পানি সম্পর্কে জানতে হবে যে অয়েল সেক্টরের মধ্যে বা অয়েল ইন্ডাস্ট্রির মধ্যে কোনগুলো কী ধরনের কাজ করে, কারা প্রোডাক্ট তৈরি করে,
কারা তেল উৎপাদন করে বিক্রি করে। আপনারা সেগুলোকে ভাবুন এবং আজকে মার্কেটের উপরে তাদের প্রভাবগুলোকে লক্ষ্য করুন। তেলের দাম যদি বাড়ে তাহলে দেখবেন টাকা কিন্তু দুর্বল হতে পারে। তারপরে আমাদের ইন্ডিয়ান যে টাকা সেটা কিন্তু দুর্বল হতে পারে। সুতরাং সেটার উপর নজর রাখুন যে ইন্ডিয়ান টাকা দুর্বল হচ্ছে কিনা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞা দিলেন তার জন্য মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি হতে পারে। এই অস্থিরতা তৈরি হয়েছে যার প্রভাব কিন্তু এশীয় এবং ভারতীয় স্টক মার্কেটে পড়বে। শুধুমাত্র এই খবরটা শুনে যদি মনে হয় যে কালকে ভারতের মার্কেট হু হু করে নিচে নেমে যাবে তাহলে কিন্তু ভুল হবে। কারণ অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে। এখন পার্টিকুলার সেক্টরে ভেঙে ভেঙে আপনি ঢুকলেন, আপনি দেখলেন যে এর প্রভাব পড়ছে কি পড়ছে না, কেমনভাবে পড়ছে। আরও অন্যান্য কোনো যদি ভালো নিউজ থাকে তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে বাড়তে পারে। পার্টিকুলারলি সেই স্টকগুলোর কথা দেখলেন যে কোনগুলো বাড়ার কথা, কোনগুলো নেগেটিভ কথা। দেখুন আন্তর্জাতিক বাজারে একটা অস্থিরতা যেমন তৈরি হচ্ছে তেমনি কিন্তু চায়নার সঙ্গে একটা আলোচনার সুযোগ কিন্তু চলে এসেছে, যার জন্য বাজারে একটু চাঙ্গাও, বাজার হয়তো একটু প্রত্যাশা করছে যে ভালো এবার কিছু হতে পারে। দুটো ঘটনাই পাশাপাশি রয়েছে। মার্কেট কেমনভাবে রিয়াক্ট করবে, কারণ হচ্ছে তাঁরা যারা মার্কেটকে ঘুরিয়ে নিয়ে যায়, মার্কেটকে মুভ করায়, তারা কিন্তু আরও ভালোভাবে এই নিউজগুলোকে বিশ্লেষণ করেন এবং তাদের কাছে খবর সবারই আগে আসে। যদি নেতিবাচক প্রভাব কেমন পড়তে পারে, দেখুন আমি আগেই বললাম, বিশেষ করে কি না তেল আমদানিকারী এবং রিফাইনিং কোম্পানিগুলোর উপরে কিন্তু কী হবে, নেতিবাচক প্রভাব পড়বে। সুতরাং আপনি এই কোম্পানিগুলোকে খুঁজুন এবং এই কোম্পানিগুলোর উপরে নেতিবাচক চার্ট দেখুন, চার্টে কিছু দেখতে পাচ্ছেন কিনা দেখুন, আগে থেকে কিছু প্রকাশ পাচ্ছে কিনা দেখুন, দেখবেন যে তাদের উপর হয়তো একটু প্রেশার থাকবে। আর ইতিবাচক প্রভাব, দেখুন সব সময় কিন্তু বলা হচ্ছে যে সম্ভাব্য ইতিবাচক প্রভাব। আন্তর্জাতিক যদি দাম বাড়ে তাহলে কিছু আপস্ট্রিম তেল কোম্পানি লাভবান হবে, কারণ তারা তেল উৎপাদন করে। তাহলে আপনার প্রথম খোঁজার কাজ হচ্ছে তেল উৎপাদন ভারতে কারা কারা করেন এবং সেই কোম্পানিগুলোর যদি আপনার বাড়ার কথা থাকে অর্থাৎ সুযোগ থাকে তাহলে সেইগুলোর প্রতি আপনারা ট্রেড করতে পারবেন। তেলের দাম বাড়লে ভবিষ্যতে কিন্তু একটা জিনিস ঘটনা হবে, রিনিউয়েবল এনার্জি কোম্পানির প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং সমস্ত সেক্টরের আগ্রহ বাড়বে। তাহলে তেলের দাম যদি বিশ্ববাজারে বাড়তে থাকে এবং এই নিষেধাজ্ঞা যদি চলতে থাকে তাহলে তেলের উপরে নির্ভরশীলতা কমবে এবং সবাই কিন্তু রিনিউয়েবল এনার্জি সেক্টরের উপরে কি করবে না, ভরসা করতে থাকবে। তাহলে এদের দাম কিন্তু আকাশে ওঠার সম্ভাবনা আছে। এর পাশাপাশি আবার একটা উনি টুইট করলেন কিছুক্ষণের মধ্যেই, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যদি কোনো দেশ ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কেনে, ওটা তো ঘোষণা ছিল, তাহলে সেই দেশের উপর সেকেন্ডারি স্যাংশন আরোপ করা হবে, অর্থাৎ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই মন্তব্যটি তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটু পরেই করলেন, ট্রুথ সোশ্যালে। তো যাই হোক, সেটা নিয়েও কিন্তু একটা অস্থিরতা তৈরি হচ্ছে, একই ধরনের অস্থিরতা আসেনি, আরও গভীরভাবে বললেন। এবার হচ্ছে তৃতীয় নাম্বার আজকের জন্য খবর, সেটা হচ্ছে ভারতের খাদ্য সচিব, আমাদের খাদ্য সচিব কি জানাচ্ছেন যে সরকার ইতিমধ্যেই আমাদের দেশের যে কৃষকদের রয়েছেন তাদের কাছে 25.6 মিলিয়ন মেট্রিক টন গম কিনেছে। 25.6 মিলিয়ন মেট্রিক টন গম কিন্তু কিনেছে অলরেডি, এবং সরকারি নির্ধারিত লক্ষ্যমাত্রা হচ্ছে 31.2 মিলিয়ন মেট্রিক টন। তাহলে কি হচ্ছে মনে করুন, যে সরকার কাদের কাছ থেকে গম কিনছে? কৃষকদের কাছ থেকে। তাহলে কৃষকদের লাভ হবে কি হবে না? প্রচুর পরিমাণে কৃষকদের সুবিধা হবে কি হবে না? কৃষকদের হাতে পয়সা থাকবে এবং এই যে সরকার এত মিলিয়ন মেট্রিক টন কিনছে, তাহলে কি করা হচ্ছে, এই লক্ষ্যমাত্রা খুব তাড়াতাড়ি পূরণ করা সম্ভব, অর্থাৎ তাড়াতাড়ি তারা কিনে নেবেন। কিনে নিলে এই খবরটা আপনাকে মার্কেটের উপরে কেমন প্রভাব পড়তে পারে? প্রথমে হচ্ছে ইতিবাচক দিক। সরকার যদি পর্যাপ্ত গম সংগ্রহ করতে পারে তাহলে দেশের যে খাদ্য নিরাপত্তা সেটা কিন্তু বজায় থাকবে, চিন্তা থাকবে না। গমের দাম নিয়ন্ত্রণ থাকবে, যে কালোবাজারি হওয়ার চান্স কম আছে, সরকার কিনেছে। এটি খাদ্য প্রক্রিয়াজাত কোম্পানির জন্য ইতিবাচক হতে পারে, কারণ কাঁচামালের দাম স্থিতিশীল থাকবে। এই যে গমের দাম নিয়ন্ত্রণ থাকবে ইন্ডিয়ান মার্কেটে, তাহলে যারা গম কিনে বিভিন্ন রকম ধরনের প্রোডাক্ট তৈরি করেন, বিস্কুট তৈরি করেন, বিভিন্ন রকম জিনিস তৈরি করেন, তাহলে সেই কোম্পানিগুলোর পক্ষে ইতিবাচক, কারণ তাদের পক্ষে একটা নিশ্চয়তা থাকছে যে এখন ইন্ডিয়ার মার্কেটে গমের দাম হু হু করে বাড়বে না। যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে তারা
যে রেটে পাচ্ছেন তার কাছাকাছি রেটেই পাবেন এবং তাদের লভ্যাংশ যেমন করে তারা ভাবেছেন সেইভাবেই হবে। তাহলে এটি ওই প্রক্রিয়াজাত যে সমস্ত খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানি রয়েছে, দেখুন আমি সেই স্টকগুলির নাম বলে দিতেই পারতাম, কিন্তু সেই স্টকের রেকমেন্ডেশন দেওয়া বা বলে দেওয়াটা সেবির নিয়ম বিরুদ্ধ, তাই আমি বলছি না। অন্য সময়ে যখন আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে কোম্পানিগুলোর ব্যবসা কেমন সেইগুলো কিন্তু খুব ভালো করে জানার ইচ্ছা যদি আপনাদের থাকে তাহলে আপনারা কমেন্ট লিখুন এবং আমি সেই ধরনেরই চেষ্টা করবো। আপনারা কমেন্টে লিখুন যে বিজনেসকে বুঝতে চাই, এইটুকু লিখুন, তাহলে আমি বুঝতে পারবো। এখন কাঁচামালের দাম স্থিতিশীল থাকলে কেন ইতিবাচক হবে আপনারা বুঝতে পারলেন। কৃষকদের জন্য লাভজনক, অবশ্যই এটা বোঝার জন্য বেশি সময় নষ্ট আপনাকে করতে হবে না। কৃষকদের কাছ থেকে সরাসরি গম কেনা হলে তাদের আয় বাড়তে পারে। এখন তাদের যদি আয় বাড়ে তাহলে সেই বাড়তি আয় দিয়ে তারা কি করবেন? বাড়তি আয় দিলে গ্রামীণ অর্থনীতিতে খরচ বাড়তে পারে। তাদের কাছে পয়সা এলে তারাও তো খরচ করবেন। তাহলে কোন কোন সেক্টরে খরচ করেন তারা? সাধারণত গ্রামীণ অর্থনীতির উপরে কোনগুলো নির্ভর করে? দেখুন এফএমসিজি, রুরাল ফোকাসড কোম্পানিগুলো, সেইগুলোর ওপরে আমাদের কি হবে, আমাদের নজর দেওয়া উচিত। তাদের উপরে কিন্তু ভবিষ্যতে ভালোভাবে প্রভাব পড়তে পারে এবং তাদের দাম কিন্তু, শেয়ারের দাম কিন্তু ধীরে 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 বাড়তে পারে। নেতিবাচক নেতিবাচক হচ্ছে, দেখুন গম কেনার জন্য সরকারের একটা বড় অঙ্কের ব্যয় হবে। সরকার যদি প্রচুর পরিমাণ গম কিনছে তাহলে তাকে তো টাকাও ব্যয় করতে হবে, যা পরে রাজকোষের ঘাটতির উপর চাপ তৈরি করতে পারে। রাজকোষের ঘাটতির উপরে চাপ করতে পারে, রাজকোষ যদি ফাঁকা হয়ে যায় গম কিনতে গিয়ে তাহলে পরে তো বিপদ। তাহলে আপনাকে মানে আপনি কিনছে মানে যে রাজকোষের উপরে ঘাটতি হয়ে যাবে তা কিন্তু নয়, চাপ পড়বে। তাহলে আপনাকে রাজকোষের কতটা পরিস্থিতি এখন কেমন তার উপরে নজর রাখতে হবে এবং তার সেই অনুযায়ী কিন্তু প্রভাব ঠিক করতে হবে যে আদৌ এইটুকু কিনলে কোনো প্রভাব পড়বে কি পড়বে না। আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি, বর্তমান প্রেক্ষাপটে এর প্রভাব সীমিত থাকবে। এমন কিছু নয় এখন আমাদের রাজকোষের পরিস্থিতি যে এমন খুব খারাপ তা নয়, তবে মোটামুটি ভালো। তবে যুদ্ধ যদি লাগে এবং রাজকোষের উপর প্রভাব পড়ে তখন কিন্তু আলাদা কথা। 4 নাম্বার একটি খবর রয়েছে, সেটা হচ্ছে জিএসটি, যেটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেটার কিন্তু রেকর্ড আদায় হয়েছে এই মাসে। 2025 মাসের এপ্রিল মাসের ডেটা চলে এসেছে। ট্যাক্স সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে 2.36 লক্ষ কোটি টাকায়। এখন সরকারের জিএসটি বাবদ ইনকাম কিন্তু রেকর্ড হয়েছে, যেটা বলছে 2.36 লাখ করোড় টাকা। এত কোটি টাকা ইনকাম হয়েছে এই জিএসটি থেকে, যেটা সর্বকালীন একটা রেকর্ড। গত বছরের তুলনায় সেটি 12.6% বেশি আদায় করেছে। অর্থাৎ যদি আমরা দেখি যে এপ্রিল 2024 এবং এপ্রিল 2025-এর ডেটা, তাহলে পরে আমরা কি দেখতে পাচ্ছি না 12.6% বেশি আদায় করেছে। তাহলে এই আদায়টি হলে পরে আমাদের শেয়ার মার্কেটে তার প্রভাব কেমন করে পড়বে? দেখুন দেশের অর্থনীতি তার মানে গতির ইঙ্গিত ইতিবাচক হয়েছে। জিএসটি বাড়ছে মানে কি? জিএসটি বাড়ছে মানে হচ্ছে লোকজন প্রোডাক্ট কিনছে মানে কি? কেনার ক্ষমতা বেড়েছে, কনজিউম করার ক্ষমতা বেড়েছে, তার মানে অর্থনীতি আমাদের চাঙ্গা আছে। আপনার হাতে পয়সা থাকবে তবেই তো আপনি খরচ করবেন, নতুবা তো আপনি খরচ করতেন না। ইতিবাচক প্রভাব, উচ্চ জিএসটি সংগ্রহ করে ভোগ্যপণ্যের চাহিদা এবং ব্যবসায়িক কার্যকলাপ বেড়েছে। তার মানে দেশের মধ্যে ব্যবসা বাড়ছে। কারা ব্যবসা বাড়াচ্ছে? সাধারণ লোকজন ব্যবসা বাড়াচ্ছেন। ভোগ্যপণ্যের চাহিদা বেড়েছে, তার মানে মানুষের হাতে পয়সা এসেছে তবেই তো ভোগ্যপণ্যের চাহিদা এসেছে, তবেই তো জিএসটি তারা দিচ্ছেন। সুতরাং মার্কেটে চাঙ্গা রয়েছে, এটুকু তারা বলতে পারেন। এতে বাজারে এফএমসিজি, রিটেল, ব্যাংকিং, অটো সেক্টর ইতিবাচক প্রভাব পড়তে পারে। কেন এই সেক্টরগুলোর কথা বললাম, বাকি সেক্টরগুলোর কথা হচ্ছে না কেন? আরও অনেক কিন্তু সেক্টর রয়েছে। মানুষ পয়সা পেলেই প্রথম কিসে খরচ করে? দেখুন এফএমসিজি কনজিউম করেন, আর রিটেল কোম্পানিগুলোতে করেন, ব্যাংকে জমা খরচ ইত্যাদি করেন, অটো বা লোন নেন ঘর বাড়ি করার জন্য, জিএসটি হচ্ছে। এবং অটো সেক্টরের ইতিবাচক প্রভাব পড়ে। অটো সেক্টরের একটি ডাটা কিন্তু খুব ভালো ডাটা এসেছে, কারণ টিভিএস মোটরের বিক্রি বাটা কিন্তু প্রচুর হয়েছে এবং টু হুইলারের ক্ষেত্রে কিন্তু চরম একটা গ্রোথ দেখা গেছে। কারণ মানুষের হাতে পয়সা এসেছে, মানুষ সেই জন্য প্রথমেই যখন পয়সা আসে অন্যান্য জিনিস করার সঙ্গে সঙ্গে তারা কার এবং এবং অটো সেক্টরের প্রতি ঝোঁকে। তখন যদি তাদের বিক্রি হয়, এটাই কিন্তু একটা সিগন্যাল যে অটো সেক্টর যদি বাড়তে শুরু করে তাহলে আমাদের
ইন্ডিয়ান ইকোনমি কিন্তু চাঙ্গা, এটা বলে ধরা হয়। সরকারি রাজস্ব বৃদ্ধির ফলে যদি সরকারের কাছে টাকা আসে, তাহলে সরকার কি করবে? উন্নয়নমূলক খরচ করবেন, বিভিন্ন জায়গাতে খরচ করার সম্ভাবনা থেকে যায়। তাহলে উন্নয়নমূলক মানেই হচ্ছে কি, ইনফ্রাস্ট্রাকচারে জোর দেওয়া হবে, ইনফ্রাতে জোর দেবে। ইনফ্রাস্ট্রাকচারে সরকার কি করবে না, জোর দেবে এবং তার প্রভাব পড়তে পারে। প্রথমে যেমন কি বলছে, সরকারের হাতে যদি বেশি ট্যাক্স মানেই স্বাস্থ্যে খরচ করবে, পরিকাঠামোতে খরচ করবে, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়তে পারে, এতে উপকৃত হতে পারে ইনফ্রা কোম্পানিগুলো। তাহলে আপনাকে নজর দেখতে হবে যে সরকারের অ্যালোকেশন কী, অর্থাৎ সরকার কোন কোন জায়গাতে খরচ করে করতে পারে বলে মনে হয়, সেই রকম সেক্টরগুলোতে আপনারা নজর করুন এবং তার বৃদ্ধিটা লক্ষ্য করুন। বেশি জিএসটি আদায় করা মানে কর প্রদানকারী সংস্থাগুলো, প্রতিষ্ঠানগুলোও তো দিচ্ছে, যাদের সংখ্যা এবং রিপোর্টিং উন্নত করছে। প্রতিষ্ঠানগুলোর সংখ্যা হয়তো বাড়ছে, যারা কর আদায় করে তাদের বিভিন্ন কোম্পানি বেড়ে উঠছে, যারা সার্ভিস দেয়, যারা আইটি সেক্টর, ফিনটেক এবং আইটি সেক্টরের জন্য কিন্তু এটা ইতিবাচক দিক যে তারাও কিন্তু জিএসটির একটা বড় অংশ দেয়। এবারে 5 নম্বরের যে খবর রয়েছে সেটা হচ্ছে ভারতের কয়লা মন্ত্রক কি জানাচ্ছেন যে এপ্রিল 2025-এ দেশে কয়লা উৎপাদন 3.63% বেড়ে দাঁড়িয়ে হয়েছে 81.587 মিলিয়ন টন, যেখানে গত বছর একই সময়ে কত উৎপাদন ছিল, 78.71 মিলিয়ন টন। সেখানে কিন্তু অনেকখানি বৃদ্ধি করেছে এই উৎপাদন। তাহলে কয়লার উৎপাদনে আমাদের কি হবে, তাতে কি হবে, তার সঙ্গে সঙ্গে কি বেড়েছে, উৎপাদন যেমন বেরিয়েছে তেমনি ডেলিভারি বা ডিসপ্যাচও কিন্তু 1.80% বৃদ্ধি পেয়েছে। কত হয়েছে, 86.64 মিলিয়ন টন, যেটা ছিল 85.11 মিলিয়ন টন। অর্থাৎ প্রোডাকশন অ্যান্ড ডিসপ্যাচ একই সঙ্গে দুটোতেই কিন্তু বেড়েছে। তাহলে এবারে এই খবরটা আমরা দেখি যে ভারতীয় শেয়ার বাজারে কি সম্ভাব্য প্রভাব পড়তে পারে। দেখুন, ইতিবাচক প্রভাব, উৎপাদন এবং সরবরাহ দুটো বৃদ্ধির ফলেই লাভের পরিমাণ বাড়তে পারে। অবশ্যই লাভের পরিমাণ বাড়বে। শুধুমাত্র উৎপাদন করতে পারলাম কিন্তু সরবরাহ করতে পারছি না, আমার ভিতরের কোম্পানির ভিতরেই সমস্ত কিছু পড়ে রয়েছে, তাহলে তো আর কোনো লাভ হবে না। আমি সরবরাহও বাড়তে পারছি। তাহলে কয়লা উৎপাদনকারী কোম্পানিগুলো, যারা কয়লা উৎপাদন করে, তাদের যদি লাভ বাড়ে তাহলে তাদের কোম্পানিগুলোর শেয়ার বাড়বে। আপনি খোঁজ করে দেখুন যে ইন্ডিয়ান মার্কেটে কোন কোম্পানি রয়েছে এমন, বা কোনগুলি রয়েছে যারা কয়লা উৎপাদন করে। আশা করি সহজেই আপনারা সেটা খুঁজে পাবেন। বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোকে যদি নিয়মিত কয়লা সরবরাহ করা হয়, তাহলে বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত কমে। আমার যদি কয়লা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে ডেলিভারিও আমার বেড়েছে, তার মানে মেন কারা নেয়, মেন হচ্ছে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলো, তাহলে তারা কিন্তু চাহিদা আছে তাদের এবং আমি সরবরাহ করতে পারছি, তাহলে বিদ্যুৎ উৎপাদনে কিন্তু ব্যাঘাত কমবে। তাহলে বিদ্যুৎ উৎপাদন যদি ব্যাঘাত কমে যায়, তাহলে বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদে ভালো হবার একটা সংকেত রয়েছে। তাহলে আপনারা এবার খোঁজ করার দরকার হচ্ছে যে ইন্ডিয়ান স্টক মার্কেটে বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলি কারা, তাহলে এবং তাদের উপর নজর রাখা উচিত আপনাদের অ্যানালিসিস করে। কয়লা পরিবহন বৃদ্ধির ফলে, কয়লা যে পরিবহন করছি, তাহলে পরিবহন কিসে হয় জানেন, রেলওয়ের সাহায্যে হয়। তাহলে রেলওয়ে লজিস্টিক কোম্পানিগুলো উপকৃত হতে পারে, যারা এই কয়লাকে পরিবহন করার সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছে। যে সমস্ত কোম্পানিগুলো, এই লজিস্টিক কোম্পানিগুলো বৃদ্ধি হওয়ার চান্স আছে, তাহলে তার খোঁজ আপনাদেরকে করতে হবে যে কয়লা পরিবহনের বৃদ্ধির জন্য সে রেলওয়ে লজিস্টিক কোম্পানি কোনগুলি। 6 নম্বর এবং আজকের হয়তো এটি শেষ, সেটি হচ্ছে টিভিএস মোটর কোম্পানি এপ্রিল 2025-এ, আমি একটু আগেই বললাম যে মোট 4,43,896 ইউনিট বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় 16% বেশি। তার মানে আপনি বুঝতে পারছেন যে টিভিএস মোটর কোম্পানি কত বিক্রি করেছে, 16% বিক্রি করেছে বেশি। তার মধ্যে টু হুইলারই বিক্রি করেছেন 4,30,330 ইউনিট, যেখানে 15% বৃদ্ধি দেখা যাচ্ছে টু হুইলারে। দ্বিতীয় নম্বর বাজারে টু হুইলারের পরিমাণ 7% বেশি দাঁড়িয়ে এত ইউনিট হয়েছে। তার মানে ভারতের বাজারেই কিন্তু সে, অর্থাৎ টিভিএস মোটর 3,23,647টি টু হুইলার বিক্রি করেছে, সেটা 7% বাড়িয়েছে। তাহলে আর কোথায় বৃদ্ধি পেয়েছে না, রপ্তানিতে।
বিদেশে কিন্তু টিভিএস মোটর প্রচুর বিক্রি করছে, রপ্তানি খাতে সে সাফল্য পেয়েছে, 45% বৃদ্ধি, চারটিখানি কথা নয়, 1,16,880টি ইউনিট বিক্রি হয়েছে বিদেশে, যেটা টিভিএস মোটরের পক্ষে একটি নিঃসন্দেহে ভালো খবর। তো টিভিএস মোটরের জন্য এই খবরটি এসেছে, এটি এসেছে মানে আপনি হামলে যেয়ে কিনবেন এমন কোনো রেকমেন্ডেশন আমি আপনাদেরকে দিচ্ছি না। তো এই হচ্ছে আমরা সমস্ত নিউজগুলোকে নিয়ে আলোচনা করলাম। আমি জানি না ভিডিওটি বড়, কিন্তু যারা শুনবেন, যারা এই পর্যন্ত শুনেছেন, তারা অবশ্যই উপকৃত হবেন বলে আমার অভিমত। আজকের ভিডিও পর্যন্তই, এবং এই রকম ভিডিও আপনাদের চাই কিনা দয়া করে আমাকে একটু কমেন্ট বক্সে জানান, তাহলে আমার ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ।